প্রদান করা হচ্ছে। যারা এই মেট্রো এবং উত্তরীয় গ্রহণ করছে প্রত্যেকে কিন্তু নিজ নিজ স্থানে স্ব জায়গায় নিজেদের কৃতিত্ব রেখেছে। আজকে ছোট ছোট কদমে আমাদের এগিয়ে যেতে হবে অনেকটা পথ, এবং সেই পথ অত্যন্ত সুন্দর না হলেও একদিন আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। দু চারটে লাইন যদিও হিন্দি ভাষায়, তবু বলতে ইচ্ছা করছে, तोड़ना है हर पिंजरे को, तोड़ना है हर पिंजरे को, मेरी उड़ान अभी बाकी है, मंजिलें जमी भर की नहीं, आसमान अभी बाकी है, आसमान अभी बाकी है। সত্যি আমাদের উড়ান শুধু মাটিতে নয়, আকাশেও একদিন হবে। এই শুভ কামনা রাখছি আমরা প্রত্যেক উদ্যমী মহিলা যারা এখন সম্মাননা স্মারক গ্রহণ করছেন এবং উত্তরীয় গ্রহণ করছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকেই নারী এবং সবার আগে মানুষ, আপনাদের প্রত্যেককে জানাই নারী দিবস তথা আজকের দিনটা যেন নারী দিবসের বাইরে আমরা একটু মানুষ দিবস হিসেবে পালন করতে পারি, সেই আশা নিয়ে অনেক অনেক শুভেচ্ছা। এবং ওপারে দর্শক আসনে যারা রয়েছেন অনেকেই আমার গুরুজনেরা রয়েছেন, পাশাপাশি সমবয়সী ছোট প্রত্যেককেই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুরুতেই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে ডাকা হয়েছে, অস্তিত্বের প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী। এখানে বোধহয় আমাকে যে ডাকা হয়েছে, শান্তনুদা যখন একজন পুরুষ হিসেবে আমাদের ডেকেছেন, ইন্দ্রাণী, আমি, শেষাদ্রি, আমরা যারাই এসছি, সেখানেই বোধহয় মূল্যায়নের শুরুটা। আমরা যখন ইকুয়ালিটির কথা বলি প্রথমেই সেই মূল্যায়নটা কিন্তু আমরা পেয়ে গেছি। শুরুতে আমি একটা কথাই বলবো, একদিন নয়, আমরা প্রতিদিন সমান সমান চাই। আর নারী হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের স্বীকৃতি হোক। কারণ এই যে লড়াই, নারী দিবস নিয়ে আজকে হয়তো অনেকের ঘরেই আমরা যারা গৃহিণীরা রয়েছে, পুরুষরা একদিন গিফট দিচ্ছেন, একদিনের জন্য প্যাম্পার করছেন, বা আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি সম্মানিত হচ্ছি, সেটা একদিনেই কোথাও যেন থেমে থাকছে।
প্রত্যেক দিনকার যে লড়াই, সেই লড়াইটায় কি সত্যি সত্যি নারীরা যে অস্তিত্বের মূল্যায়ন বা প্রতিবাদের কথা বলা হচ্ছে, সেটা আমরা নারীরা আদৌ কি মাইন্ডসেট তৈরি করতে পারছি? সেই প্রশ্নটা সবার আগে বোধহয় আমাদের নারীদের করা উচিত। কারণ যখনই অস্তিত্বের কথাটা আসে, প্রথম শুরুতেই অস্তিত্বে, আমরা নারীরা কিন্তু নিজেরাই আরেকটা অস্তিত্বের জন্ম দিই। সেখানে আমাদের নারী হিসেবে অস্তিত্বের চেয়েও বড় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় অস্তিত্ব সংকট, যেটা মানুষ হিসেবে। যদি মানুষ হিসেবে স্বীকৃতি থাকতো, তাহলে আজকে বোধহয় আমাদের নারী দিবস পালন করার দরকার পড়তো না। ইন্দ্রাণী শুরুতে বলেছিল ইতিহাসটা আগে জানা দরকার। প্রায় 15,000 নারী যখন রাস্তায় নেমেছিল, তখন কিন্তু তারা শুরুটা করেছিল তাদের কাজের বৈষম্যে লড়াইয়ের অধিকার দাবিতে। আর সেই থেকেই কিন্তু আজকের দিনে আমরা নারী দিবস পালন করি। কিন্তু আমরা কজন নারীরাই নারী দিবসের আসল তাৎপর্যটা বুঝতে পারি? কারণ আমাদের মাইন্ডসেটটা কোথাও এখনো মানিয়ে নেওয়ার মাইন্ডসেট রয়েছে। যতদিন, কারণ আমাদের মায়েরা শুরু থেকেই শেখায় আমাদের, তুমি মেয়ে, তোমাকে মানিয়ে নিতে হবে। সেই মানিয়ে নেওয়ার মাইন্ডসেটটা কিন্তু আমরা ঘর থেকে শুরু করে অফিস পর্যন্ত আমরা মানিয়ে নিই। যতদিন আমরা এই মানিয়ে নেওয়ার মাইন্ডসেট থেকে না বেরোতে পারবো, ততদিন পুরুষদের দোষ দিয়ে নিজেদের ফেমিনিজমের তকমা সেটে বোধহয় কোনো লাভ হবে না। কারণ সবার আগে নারীদের সেখানে স্বাবলম্বী হতে হবে। সেটা হোক শিক্ষায়, হোক মহিলা সশক্তিকরণে, আর্থিকভাবে। একজন গৃহবধূ, আমরা বলি গৃহবধূ, আমি সেখানে গৃহবধূ বলবো না, আমি হোম মেকার বলবো। কারণ একজন যিনি গৃহবধূ, তিনি কিন্তু একটা সবথেকে বড় দায়িত্ব পালন করছেন। তিনি একটা আস্ত সংসারকে গড়ে তুলছেন। সেখানে পুরুষ যখন বাইরে দায়িত্ব সামলাচ্ছেন, তখন একজন হোম মেকার একদম শুরুটা করছে, তার সংসারের প্রথম দিনের শুরুটা কিন্তু একজন মহিলা করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের দিনে বোধহয় অস্তিত্ব সংকটে ভোগার কোনো কারণ নেই। এবং আমাদের ভারতবর্ষের প্রথম যিনি মহিলা ডাক্তার হয়েছিলেন, সেখান থেকেই কিন্তু আমাদের অস্তিত্বের প্রতিবাদ এবং মূল্যায়নের লড়াইটা শুরু হয়েছিল। আজকে আমাদের মধ্যে বিধানসভার, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যদি ধরি, মুখ্য সচেতক একজন মহিলা। সেখানে আমাদের ভারতবর্ষের বাজেট তৈরি করছে একজন নারী। আমরা যখন গোটা দেশের অর্থনীতিটা নিজেরা সামলাতে পারি, তখন আজকের এই টপিকের সঙ্গে আমি একটু বিতর্কিতভাবেই বলছি, অস্তিত্বের প্রতিবাদে বা মূল্যায়নে আজকের নারী কথা বলাটা বোধহয় ভুল। আমরা বলতে পারি অস্তিত্বের প্রতিবাদে এবং মূল্যায়নে আমরা কতটা সমান সমান হয়েছি। সেই সমান সমান হওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যিনি হোমমেকার, যিনি বাইরে আমরা চাকরি করছি, চাকরিজীবী রয়েছি, আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে কিন্তু অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে অনেক ট্রান্সফরমেশন এসছে। আমরা আর আগের মতো নিজেদের বলি না যে আমরা খাঁচার পাখি, খাঁচায় বন্দি আছি। আমরা অনেকটাই সেখানে কিন্তু স্বাধীন হয়ে গেছে। কিন্তু যেটা করার দরকার, আমাদের যে উন্নয়নের পরিকাঠামোটা মহিলাদের, সেটা নিয়ে বোধহয় আমাদের একটু ভাবা দরকার। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, মানি পাওয়ার আমরা শুনে এসেছি, সেখানে সবার আগে বোধহয় আমাদের মহিলাদের এটা বুঝতে হবে। যিনি হোমমেকার তাকেও বুঝতে হবে। আবারও বলছি, সবাই রোজগার করেন না, যিনি হোমমেকার তাকেও বুঝতে হবে। এবারে মানি পাওয়ার বললে শুধু আমি রোজগার করব, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব, সেই ভাবনা থেকে একটু অন্যভাবে এবারে আমাদের ভাবতে হবে। সেই টাকাটা আমি কিভাবে খরচ করব। যিনি হোমমেকার রয়েছেন তিনি এই বিষয়টা নিয়ে ভাবেন, কোথায় কিভাবে খরচ করবেন, কিভাবে সেটাকে কোথায় ইনভেস্ট করব, কিভাবে জমাবো। স্বাবলম্বী হতে গেলে আর্থিক এবং শিক্ষা দুদিক দিয়ে আমাদের অনেকটা এগিয়ে যেতে হবে। এবং এই অস্তিত্বের প্রতিবাদের লড়াই করার আগে সবার আগে আমাদের মেয়েদের নিজেদের মানুষ ভাবতে হবে। সেটা কি আমরা প্রত্যেক নারীরা অন্তত ভাবি? সেই প্রশ্নটা আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের করতে পারি, তাহলে শান্তনুদা যে বিষয় নিয়ে আলোচনার জন্য ডেকেছেন এবং এখানে যারা রয়েছেন প্রত্যেকেই
আজকের দিনটা বোধহয় কোথাও সার্থক। এবং যারা লিঙ্গ সমতা নিয়ে আমরা কথা বলি, আমি এখানে খুব সুন্দরভাবে একটা কথা বলতে হচ্ছে, আমরা যখন লিঙ্গ সমতা নিয়ে কথা বলতে পারি তখন সবার আগে আমাদের ছক ভাঙতে হবে। আমরা যারা মেয়েরা রয়েছি, একটা কথা আজকে এখানে না বললেই নয়, সোসাইটির ছকটা ভাঙতে হবে। সবার আগে আমাদের যারা ধরুন মা বা বাবা গত হন, সেখানে বংশ পরম্পরায় অসহ্য পালন বা মুখাগ্নির দায়টা বর্তায় পুরুষের ওপর। কেন? আমাদের শাস্ত্রে বলেছে। আমি মাফ করবেন, অনেক হয়তো গুরুজনেরা রয়েছেন, শাস্ত্র আমি পুরোটা পাঠ করিনি বা আমরা অনেকেই জানি না, আমাদের যেভাবে বোঝানো হয় আমরা বুঝি। কিন্তু মা বাবা সন্তান তো ছেলে এবং মেয়ে দুজনে। যখন আমরা সমতা লড়াইয়ের কথা বলছি, তখন কেন অসহ্য পালন বা মুখাগ্নি করার দায়িত্বটা আমাদের মেয়েদের থাকবে না? কেন বংশের প্রদীপ হিসেবে শুধু পুরুষদের বলা হবে? তাহলে কোথায় সমতা? শুধুমাত্র আর্থিকভাবে স্বাবলম্বী হব, টাকা রোজগার করব, ছেলেদের পাশাপাশি আমি রোজগার করব, তাহলেই সমতার কথা? বোধহয় সেটা অনেকটাই লোক দেখানো উদযাপন। যতদিন না ছক ভাঙা উদযাপনে আমরা সামনে এসে দাঁড়াতে পারবো, ততদিন সমতার কথা বলাটা বোধহয় ঠিক হবে না। আজকের দিনে খুব বেশি বলতে চাইবো না, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। নারী দিবস, অবশ্যই আমাদের ইতিহাসকে মনে রেখে আমরা নারী দিবস পালন করব। তবে প্রত্যেকে নারীরা আগে নিজেদের সম্মান করুন, তারপরেই না সোসাইটি আমাদের নিয়ে ভাববে, এবং সবাই মানুষ হিসেবে ভাবতে শিখুন। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা নারী দিবসের। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আরশি কথা তথা একেটিভি এবং শান্তনুদাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেবার জন্যে, এবং অসংখ্য ধন্যবাদ যারা মঞ্চে আসীন রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, তার পূর্বে বলতে হয় যে আন্তর্জাতিক নারী দিবস আমরা এই দিনটি পালন করি শুধুমাত্র আমরা সেলিব্রেট করার জন্য নয় বা আনন্দ করবার জন্য নয়। এই দিনটি কোথা থেকে শুরু হয়েছে, এই আন্তর্জাতিক নারী দিবস কেন হয়েছে, তার পেছনে রয়েছে একটি দীর্ঘ নারীদের লড়াই। সেই লড়াইকে সম্মান জানানো, সেই নারীদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজকের দিনটি আমরা পালন করে থাকি। আজকের দিনে আমরা বিভিন্ন বৈষম্য নিয়ে কথা বলি, লিঙ্গ সমতা নিয়ে কথা বলি, তাছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। কিন্তু প্রথমেই যারা আজকের এই দিনে আমরা যেভাবে দাঁড়িয়ে কথা বলছি, মঞ্চে আসীন রয়েছি, বিভিন্ন অনুষ্ঠান করছি, যারাই আজকের দিনটি তৈরি করে গেছে, তাদের উদ্দেশ্যে প্রথমেই শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে আজকে আমি কথা বলা শুরু করছি। যে বিষয়টা রয়েছে যে অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী, একেবারে সহজ করে যদি এটাকে বর্ণনা করা যায়, নারীরা যখন অস্তিত্ব হারিয়ে ফেলে বা যে কোনো ক্ষেত্রে যখন নারীরা দেখছে তাদের অস্তিত্ব ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের অস্তিত্বে আঘাত আসছে, তখন নারীরা প্রতিবাদী হয়ে ওঠে। আর যখন নারীরা প্রতিবাদী হয়ে ওঠে তাদের অস্তিত্ব রক্ষার্থে, তখন এই সমাজ তাদেরকে মূল্যায়ন করে, তথা আমরা যদি বলি মূল্যায়ন তথা অ্যাসেসমেন্ট করা হয়। বিভিন্ন দাঁড়িপাল্লায় নিয়ে তাদেরকে মাপঝোঁক করা হয় যে কেন নারীরা এই বিষয় নিয়ে প্রতিবাদ করছে, সে হোক নিজের জন্য, সে হোক অপরের জন্য। কর্মসংস্থানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আমরা করে থাকি, বা আমাদের সহকর্মীর সাথেও যদি অন্যায় হয় তখনও কিন্তু আমরা প্রতিবাদী হয়ে উঠি। তখনই নারীদেরকে মূল্যায়ন করা হয় এই সমাজে। কখনো বা বলা হয় যে নারীরা কেন নেবে অর্ধ আকাশ, নারীরা কেন করবে রাত্রে আন্দোলন, নারীরা কেন বসবে পথে। কিন্তু এই বিষয়টা দেখা হয় না যে কেন এই প্রতিবাদ হচ্ছে। যদি আমরা অস্তিত্ব রক্ষার্থে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠি,
তাহলে আমাদেরকে আর প্রতিবাদী হতে হবে না, আর আমাদেরকেও মূল্যায়নও করতে হবে না। তার জন্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা সশক্তিকরণ। এই ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে একটা কথা, সেটা হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। আমরা যদি বলি অর্থনৈতিকভাবে সশক্তিকরণ। অর্থনৈতিকভাবে সশক্তিকরণ নারীদেরকে স্বাবলম্বী করে তুলবে, আর যখন নারীরা স্বাবলম্বী হবে তখন আর তাদেরকে ভয় পেতে হবে না, তখন তাদেরকে আর ভাবতে হবে না যে আমাদের অধিকারে, আমাদের অস্তিত্বে কেউ আঘাত আনবে বা আমাদের অধিকারে কেউ দাঁত দাবাতে পারবে। তাই বলে কিন্তু আগে নারীদেরকে হতে হবে, আমরা যদি বলি স্বাবলম্বী। অর্থের পেছনে যদি নারীদের একটু আশা থাকে যে আমি অর্থ উপার্জন করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি আমার স্বামীর অর্থে চলবো না, তখনই আপনারা দেখতে পাবেন যে সংসারে আপনাদের সমতুল্যতা কতটা বেড়ে যায়। তখন আপনার স্বামীও একবার ভাববে যে সে চাকরি করছে, সে মাসের শেষে কিন্তু এত টাকা বেতন আছে, তাকেই বা কিছু বলা যাবে না, সংসারের কিছুটা কাজ আমিই করে নিই। তো অর্থনৈতিকভাবে যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, সেটাও কিন্তু অনেকটা গুরুত্ব রাখছে নারীদের আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে। আমরা যদি বলি এই জায়গায় ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, এই মহিলা সশক্তিকরণে এখানে মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি রয়েছে, তিনি এই কথাটা বলেছেন যে চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ সমস্যা ত্রিপুরা রাজ্যে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা কিছুদিন পরপর শুনতে পাই যে ক্লাস 10, 11, 12 যারা ছাত্রীরা রয়েছে তারা একটি সম্পর্কে জড়িয়ে পড়ছে, পরবর্তী সময় বাড়ির অমতে তারা বিবাহ সংঘটিত করছে, কিন্তু সেই বিবাহ বেশি থেকে বেশি যদি বলি আমরা 5 থেকে 10 বছর, তারপর সেই বিচ্ছেদ। কেন হচ্ছে সেখানে? কারণ আমরা একটা বাংলা কথা যেটা বলি যে কাঁচা বাঁশে ঘুম ধরা, এই বিষয়টা কিন্তু এবারে স্পষ্ট হয় চাইল্ড ম্যারেজের দ্বারা। এবার আমরা যারা অভিভাবকরা রয়েছে আমরা অবশ্যই চাইবো যে এই বাল্য বিবাহ যাতে বন্ধ করা হয়, তার কারণে রাজ্যের বহু নারীর জীবন এইভাবেই কিন্তু নষ্ট হচ্ছে। তারা শিক্ষা অর্জন করতে পারছে না, পরবর্তী সময় তারা স্বাবলম্বী হতে পারছে না, তাই তাদের জীবনটা একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক, এই বিষয়ে যদি কথা বলতে থাকি তাহলে অনেক কথাই আছে বলার, তবে অনেক বক্তারা রয়েছে, আমার পরেও রয়েছে, আমার আগেও যারা আলোচনা করেছে তারা বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলেছে। আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না। আশা করি যতটা এই বিষয় নিয়ে বলার ইচ্ছে ছিল বা যতটা বুঝেছি ততটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আবারও যারা এখানে উপস্থিত রয়েছে আপনাদেরকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, কেননা প্রথমত আমি দুটি বিষয়ের জন্য ধন্যবাদ জানাতে চাইব। একটি হচ্ছে যে আমাকে এখানে উদ্যোক্তারা ডেকেছেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটি স্থান করে দিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে যে আমাকে যোগ্য মনে করার জন্য এই বিষয়টাতে কথা বলার। যারা মঞ্চে উপস্থিত রয়েছেন আমার গুরুজনেরা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা এসেছেন এবং আমার ওপারে বসে আছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আজকের এই নারী দিবসে। আজকের যে আমাদের মূল বিষয়, আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটি হচ্ছে অস্তিত্বে, প্রতিবাদে, মূল্যায়নে আজকের নারী। এবং এই প্রথম একটা যে টার্ম রয়েছে অস্তিত্ব, সেই অস্তিত্ব নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমাকে বলতে হবে যে বর্তমান যুগে দাঁড়িয়ে নারীদের অস্তিত্বের এই যে আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা নিজের অস্তিত্বকে জানান দিচ্ছি, কিন্তু আগের সময়েও এই অস্তিত্বের জন্য মহিলাদের লড়াই করতে হয়েছে। হয়তোবা আগের সময় আমরা বেশি দেখতাম, এখন হয়তোবা অস্তিত্বের জন্য এতটা লড়াই করতে হয় না। সমাজ আমাদের সেই ব্যবস্থা বা সেই জ্ঞানটা আমাদের দিয়েছে বা স্থানটা দিয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি আমি প্রতিবাদের কথা, প্রতিবাদটা আসলে মানুষের প্রথম শুরু হয় নিজের থেকেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা অনেকটাই প্রতিবাদী, তাদের মধ্যে অনেকটাই সাহস এসেছে এবং এই যে নিজের থেকে
প্রতিবাদের ভাষা নিজের থেকে তৈরি করা, যে আমার সঙ্গে কিছু খারাপ হলে আমি সামনে থেকে গিয়ে তার প্রতিবাদ করব, সেটা কিন্তু আমরা আজকের সমাজে দেখতে পাচ্ছি। এবং মূল্যায়ন যদি বলি, মূল্যায়নটাও কিন্তু নিজের থেকেই আসে। সবার আগে নিজের মূল্যায়নটা নিজের করতে হয় এবং তারপরে আমরা অন্যান্য থেকে আশা করি। এবং অস্তিত্বের যদি আমি সংজ্ঞা বলতে যাই, তাহলে হয়তো বা ভাববেন যে আপনাদের কাছে এক একজনের কাছে এক এক রকম অস্তিত্বের ব্যাখ্যা রয়েছে। তবে প্রত্যেকেই কিন্তু কম হোক বেশি হোক আমরা মহিলারা অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছি। কেউ হয়তো বা তার ঘরে অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে, কেউ হয়তো বা কর্মক্ষেত্রে তার অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে, এবং এই অস্তিত্বের লড়াই হয়তো বা কম বেশি সারা জীবন চলতে থাকবে। এবং প্রতিবাদের ভাষা যদি আজকের দিনে দাঁড়িয়ে, আমি আমার কর্মক্ষেত্রে যতদিন কাটিয়েছি, 7 বছর হচ্ছে, এই 7 বছরে আমি কিন্তু আমার যারা সহকর্মীরা দেখেছি তাদের সঙ্গে যদি কোনো রকমের দুর্ব্যবহার হয়েছে, কোনো রকমভাবে তারা মানসিক হেনস্থার শিকার হয়েছে, তারা কিন্তু নিজের থেকেই প্রথমে প্রতিবাদ করেছেন বা আওয়াজ তুলেছেন, এবং একে একে সকল মহিলারা জুড়ে গেছেন এবং সংঘবদ্ধ হয়ে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে নারী দিবসের প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যখন কিনা সকালবেলা থেকে আপনারা সোশ্যাল মিডিয়া খুলবেন, তখনই দেখবেন যে সকলেই নারী দিবস পালন করছে, নারী দিবস নিয়ে কথা বলছে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমরা কি সেভাবে পুরুষ দিবস পালন করি? কেন করি না? কারণ আমরা ওই যে সেভাবে নারীদের আমরা অলওয়েজ দেখে এসেছি যে নারীদের আমাদের একটু প্যাম্পার করতে হয়, নারীদের একটু আমাদের বলা যায় যে বেশি আলাদা আমরা ভাবি যে তারা হয়তো বা অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই পিছিয়ে পড়া মনোভাব থেকেই কিন্তু বলা যায় এই যে নারী দিবস নিয়ে আমরা বেশিরভাগ কথা বলতে চাই, পুরুষদের দিবস নিয়ে আমরা এত বেশি একটা কথা বলিও না। তবে এই যে প্রতিবাদের ভাষা যদি আরেকটি হয়, তাহলে আমি বলবো যে এমন যদি হয়ে থাকে আপনাদের সঙ্গে যে প্রতিবাদ হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে লজ্জা পাবেন না, সকলে এগিয়ে আসবেন এবং একটা মহিলা আরেকটা মহিলার পাশে দাঁড়ালে তার মানসিকতাটা আরেকটু বা মানসিকভাবে আরেকটু সে শক্ত হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন, এর মানে এই নয় আপনার সঙ্গে খারাপ হয়েছে আপনি কারোর গালে সপাটে চড় মারলেন। সেই জন্য আপনার কাছে কমিশন রয়েছে, মহিলাদের জন্য আইন রয়েছে, তাদের জন্য বিচার ব্যবস্থা রয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ হেনস্থার শিকার হন বা কাউকে দেখে থাকেন নারীরা হেনস্থার শিকার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে প্রতিবাদের বিষয়টাকে দেখতে পারি। সেক্ষেত্রে রয়েছে মূল্যায়ন। আমি তো বলবো আমার কর্মক্ষেত্রে বা আমার পারিবারিক ক্ষেত্রে এই যে মূল্যায়নটা আমি সব থেকে বেশি পেয়েছি এবং নিজের কাছে নিজের মূল্যবোধটা বেশি থাকা উচিত। আমি কাজ করেছি বা যে কাজটা করছি তা কতটা সঠিক তা যাচাই করে কাজ করাটা, সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের যারা পরিবারের যারা সদস্যরা রয়েছে, একেবারে পরিবার থেকে প্রত্যেকটা নারীর জীবন গড়ে ওঠে, তো পরিবারের সদস্যরা আমাদের যতটা মূল্যায়ন করবে আমরা ততটা বেশি এগিয়ে যেতে পারবো। তাছাড়া আমি আসলে সত্যি ভগবানের অনেকটা আশীর্বাদ হয়তো বা পেয়েছি যে আমার বাবা দাদারা বা আমার অফিসের যিনি বস রয়েছেন বা আমি যাদের সঙ্গে কাজ করছি, তারা অবিরাম আমাকে এই যে আমার কাজের মূল্যায়নের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সব সময় সাহায্য করেছে। এবং আজকে শান্তনুদা আমাকে এই মঞ্চে ডেকে এনে বা আপনাদের সঙ্গে কথা বলতে পেরে পারার যে একটা সুযোগ দিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সেটা এক ক্ষেত্রে মূল্যায়ন করাই হয়ে থাকে। আমার অন্যান্য বক্তারা রয়েছেন এবং তারও এই বিষয়টি ক্ষেত্রে হয়তোবা আপনাদের আরেকটু ভালো করে হয়তোবা বোঝাতে পারবেন। আপনাদের সবাইকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার। অনেকক্ষণ ধরে আমরা এত সুন্দর একটি মহতী অনুষ্ঠান, যাদের প্রচেষ্টায় আজকে বিটিভি আসছে কথা, তাদের প্রচেষ্টায় এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা সবাই উপভোগ করলাম
তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য বিধানসভার যিনি মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া, উপস্থিত আছেন ডক্টর শ্রীলেখা ম্যাডাম, উপস্থিত আছেন কোহিনুর দত্ত ম্যাডাম, উপস্থিত আছেন এখানে আমাদের রাজ্যের বিভিন্ন চ্যানেল থেকে উঠে আসা যে আমাদের নারী শক্তিরা এবং অনেক মানে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত রয়েছে, এরকম নারী শক্তিদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার খুব ইচ্ছা করছিল যে আমি লাস্ট পর্যন্ত প্রোগ্রামটাকে উপভোগ করি, কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে যেতে হচ্ছে, তাই হয়তো আমাকে ছেড়ে দিতে হবে। তো 2025 আন্তর্জাতিক নারী দিবস, আজকে যে আলোচনা হয়েছে আমাদের বিশিষ্ট সংবাদ মাধ্যমের বোনেরা খুব গুরুত্বপূর্ণভাবে নারীদের অবস্থান, নারীদের বিশেষত্ব এবং নারীদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। তো আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই জানি যে এই দিবসটির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। 1857 থেকে শুরু করে 1975 পর্যন্ত একটা বিরাট জার্নি করেছে আমাদের সারা বিশ্বে বিভিন্ন শ্রমজীবী মহিলারা। বিভিন্ন কলকারখানায় তাদের প্রতি যে বৈষম্যতা ছিল, তাদের প্রতি যে অত্যাচার ছিল, তাদের প্রতি যে নিপীড়ন ছিল, সময়ে সময়ে বিভিন্ন জায়গায় থেকে তাদের এই আন্দোলনের রূপরেখায় আজকে আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবসের এই বছরে 2025 আমাদের ত্রিপুরা সরকার একটা খুব গুরুত্বপূর্ণ থিম নিয়ে কাজ করছে। কি সেটা হলো বাল্য বিবাহ রোধ করা। তো আমিও সেই বিষয়ে দু চারটি কথা বলবো। এখানে অনেকে আর্জি জানিয়েছেন বাল্য বিবাহ নিয়ে। সত্যি আমরা তো সবাই মানুষ, মানব হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের পরিবারকে দেখভাল করা, নিজের মা বাবা, পিতা মাতা, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে দেখভাল করার আমাদের একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে। আমরা যেন ভালো থাকি তার জন্য আমরা নারী পুরুষ পরিবারে সবাই মিলে কর্মমুখী হওয়ার চেষ্টা করছি। পরিবারে যেন ইনকাম হয় তার চেষ্টা করছি। সেটা আমরা যে একটা সামাজিক জীব, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের জন্য কতটুকু করতে পারছি সেটার হিসাব বোধহয় এখন আমাদের সবাই করা উচিত। কারণ বর্তমান এই ত্রিপুরা রাজ্যে সেই শিশু বিবাহ আমাদের বলতে লজ্জা হয় যে যে রাজ্য উন্নয়নের একটা গণ্ডি অলরেডি পেরিয়ে চলে গেছে, যে রাজ্যকে এখন ভারতবর্ষ চিনতে পেরেছে, যে রাজ্য এখন রাশিয়ার মতো মেয়েদের হাত ধরে, যে রাজ্য এখন শুধু ভারত ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মও আমাদের রাজ্যের মেয়েরা আজকে দাবিয়ে বেড়াচ্ছে, গর্ব বোধ করছি আমরা তাদেরকে নিয়ে। কোনো অংশে কম নয় ত্রিপুরার মেয়েরা। ত্রিপুরার মেয়েরা আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা নৃত্য বলুক, আর্টে বলুক বা বিভিন্ন কলাক্ষেত্র, তারা কিন্তু সুনামের সঙ্গে কাজ করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি শুধু গর্বই করে যায় আর পিছনের দিকে যদি ফিরে না তাকায় সমাজটা কি চলছে, সে হলে কিন্তু আগামী দিন আমাদের সেই গর্বের দিনগুলি হয়তো নিমেষে শেষ হয়ে যাবে আমাদের চোখের সামনে। তাই আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে আমাদের এই রাজ্য থেকে সেই অভিশাপটাকে দূর করার জন্য প্রয়াস নিতে হবে। আজকে আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে সকাল থেকে, সত্যি মানে আমি তো সকাল 7টায় ঘর থেকে বেরিয়েছি,
তো সকাল 7টা থেকে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, খুব ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে বিশিষ্ট নারীদেরকে সম্মান জানানো হচ্ছে, যেখানে হয়তো আবার স্ট্রাগলিং মহিলারা যারা বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে তার পরিবারকে ধরে রেখেছে, এরকম মহিলাদেরকে সম্মান জানানো হচ্ছে। সেই কাজটুকু তো আমরা করে চলছি। কিন্তু বিকাল 4টার সময় আমার কাছে একটা ফোন আসে, সেই শহরতলির কোনো একটা আশ্রম, কারোর যদি ইচ্ছা থাকে পরবর্তী সময়ে আমার কাছ থেকে সেই আশ্রমের নামটা নিয়ে যাবেন, যে আশ্রমে কিছু ব্যক্তিরা গেছিল আজকের এই বিশেষ দিনে ফল দিতে বা কিছু খাবার দিতে, যেখানে বৃদ্ধ মহিলারা থাকে বলে ওনাদের অনুমান ছিল। সেই আশ্রমের পরিস্থিতি ওনাদেরকে ঢুকতে দেয়নি, সেখানে কিছু নারীদেরকে বন্দি করে রাখা হয়েছে এবং নিপীড়ন করা হচ্ছে তাদের উপর। সেই বার্তা আমার কাছে এসেছে এবং শহরতলি, আমি সেই বিষয়টা নিয়ে অলরেডি ইনফরমেশন ছুটে দিয়েছি। কিন্তু আমার মনে হয় আমরা সবাই এগিয়ে এই বিষয়গুলির প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কারণ সমাজের এটা তো ঠিক কিছু জীবাণুযুক্ত ভাইরাস তার বেদি নিয়ে আমাদের আশেপাশে ঘুরছে। আমরা হয়তো তার চেহারায়, তার পরিধানের বস্ত্র দেখে, তার কথা 2-4টা ইংরেজিতে ভাষা বলা, কথা বলা, স্মার্ট, হয়তো খুব দামি মোবাইল ইউজ করছে, সেরকম ব্যক্তিদেরকে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু তার পেছনে কি ইতিহাস রয়েছে সেই বিষয়টাও আমাদের নজর রাখতে হবে। কারণ এই যে অস্তিত্ব লড়াইটা নিয়ে আজকে কথা, এত আলোচনা হলো যে নারীর জাতির অস্তিত্ব কোথায়। নারী জাতির অস্তিত্ব শুধু নারীরা একা পারবে না সেই অস্তিত্ব লড়াই থেকে নিজেকে জিতিয়ে আনতে, সেই অস্তিত্ব লড়াই থেকে নিজেরা সাকসেস হতে। তার জন্য অবশ্যই পুরুষ সমতালে এগিয়ে আসতে হবে। আজকে আমরা ত্রিপুরাবাসী হিসাবে গর্ববোধ করি মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমি, কিন্তু লজ্জা হয় যে যখন সারা ভারতবর্ষের রিপোর্ট আসে আমাদের কাছে, আজকে তরতরিয়ে বেড়ে চলছে রাজ্যের বুকে ড্রাগস এডিকশনের সংখ্যা। আমরা ভাবছি যে শুধু আমরা রোজগার করব, উন্নয়ন করব, আমরা মহিলা সশক্তিকরণ। হ্যাঁ, মহিলা সশক্তিকরণের জন্য রাজ্য সরকার ঐকান্তিক প্রয়াস রয়েছে, সেটা আমরা সবাই জানি। কারণ এই রাজ্যের বুকে এখন প্রায় 50,000-এর মহিলারা যারা বন্দী ছিলেন 4 দেওয়ালে, তারা কিন্তু আজকে সূর্যের আলো দেখতে শুরু করেছে। কিন্তু তারপরও কেন সেই বেদি আমাদেরকে, সেই ভাইরাসগুলি এখনো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে কিভাবে দূরীভূত করব? ড্রাগস এডিকশন সত্যি মানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যখনই যেখানে যাবেন 5 জনের সঙ্গেও যদি আলোচনা করেন, সেখানে এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কথা বলবেন। প্ল্যাটফর্মটা যাই হোক না কেন, শিশু বিবাহ বন্ধ করা, আর আমাদের রাজ্য প্রত্যেক দিন যেভাবে HIV পজিটিভ হচ্ছে 5 থেকে 6, 7, সেই HIV পজিটিভ বন্ধ কিভাবে আমাদের করতে হবে, আমাদের আগামী প্রজন্মকে কিভাবে আমরা সুরক্ষা দিয়ে যেতে পারবো। আজকে আমরা সবাই বলছি যে নারী সশক্তিকরণ, সবাই মিলে রোজগার করব, স্বামী স্ত্রী সবাই মিলে ইনকাম, দুজনে মিলে ইনকাম করব, পরিবার ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, সমস্ত আশা পূর্ণ করতে পারবো সন্তানদের। কিন্তু আদৌ কি জানি যে আমার সন্তানকে আমি সুস্থ রেখে যেতে পারবো কিনা এই মাটিতে? আমার কন্যা সন্তান সুরক্ষার কথা বলছি, আমার এই কন্যা সন্তানকে সুরক্ষা প্রদান করে আমি একটা কি বলবো, এরকম কারোর হাতে পাত্রস্থ করে যেতে পারবো কিনা যে HIV পজিটিভ নয়। এ রাজ্যের বুকে প্রচুর ঘটনা হয়েছে, বিয়ের পরে রেজাল্ট এসছে স্বামী HIV, বা স্বামীর কাছে রেজাল্ট এসছে বউ HIV, দুজনই মৃত্যুর মুখে, আর তাদের ওরসজাত সন্তান এখনো লড়াই করছে রাজ্যের বুকে। কেউ নেই তার পাশে দাঁড়িয়ে দুটো কথা বলার, কারণ সেও HIV পজিটিভ। তাই আজকে আমরা
এই যে একটা মহতি দিনে মহতি অনুষ্ঠানে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি সবার কাছে, যেহেতু আমি একটা গুরু দায়িত্বে রয়েছি, আমাদের সবার কাছে আবেদন থাকবে, চলুন সবাই মিলে প্রয়াস করি, আমাদের সামাজিক দায়বদ্ধতাটাকে মাথায় রেখে আমরা সবাই মিলে 2, 4, 5টা মেয়েকে বা ছেলেকে সেই HIV বা AIDS আর ড্রাগস এডিকশন থেকে যেন সুরক্ষা দিতে পারি, বা শিশু বিবাহ থেকে যেন সুরক্ষা প্রদান করতে পারি। তাহলে হয়তো আমরা যেভাবে আমাদের রাজ্যের মহিলারা এগিয়ে যাচ্ছে, হ্যাঁ এটাও ঠিক, রাজ্যে কি ছোটখাটো তাহলে কোনো ঘটনা হচ্ছে না, সেটা বেদি, আমি তো প্রথমেই বললাম সেই ভাইরাস তো থাকবেই সমাজে, ঘটনা ছোটখাটো হবে, সেগুলি আমরা রুখে দাঁড়াবো, কিন্তু সবচেয়ে বড় বিপদ থেকে আমাদের সমাজকে, আমাদের ত্রিপুরাকে সুরক্ষা প্রদান করতে পারবো। সেই আহ্বানকে সামনে রেখে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার পক্ষ থেকে আমি আশি কথা AKBTV-কে অনেক ধন্যবাদ জানাই আমাকে সম্মাননা দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ করার জন্য। 2 মিনিট বলবো বলেছি, 2 মিনিট বললে কিন্তু 2 দিনও বলা যায় এই বিষয়টা নিয়ে, কিন্তু 2 মিনিট বলবো। পিছিয়ে যাই না কেন মহাভারতের যুগে, কল্যাণীর কথা দেশ ধরে আছে। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হে অর্জুন দয়া করি রাখিবে মাথায়, সেও আমি নই, অবহেলা করি পশ্চাতে রাখিবে মোরে, সেও আমি নই। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, আমার পাইবে তবে পরিচয়। আমি তোমারই মতো কঠিন ব্রতের অধিকার হচ্ছে, কিন্তু একই মহাভারতে আমরা দ্রৌপদীর লাঞ্ছনার কথা শুনেছি সেই পুরুষ প্রধান সমাজে। সীতার উদাহরণ দেয়া হয়, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে বারবার, কিন্তু রামকে কেন অগ্নি পরীক্ষা দিতে হয়নি? প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিশেষ করে নারীদের মনে। অগ্নি পরীক্ষা দিতে 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 জীবনের অন্তিম মুহূর্তে, সবাই জানেন আপনারা, সীতাও কিন্তু বিদ্রোহ করেছে। যখন শেষবার তাকে অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছে, তখন বলছে, হে ধরিত্রী মাতা, আমাকে তুমি তুলে নাও, আর অগ্নি পরীক্ষা আমি দেব না। পৃথিবীর কোলে সে ফিরে গেছে। বিদ্রোহ ন্যায়সঙ্গত। সীতাও বিদ্রোহ করেছিলেন রামের বিরুদ্ধে। আমি এইটুকু বলতে চাইছি, আমাকে কে অধিকার দেবে সে আশায় নারীরা বসে থাকবে না। পরিবর্তন এসেছে, আরো পরিবর্তন আসবে, কিন্তু সবার চেয়ে সকলের আগে পরিবর্তন যার দরকার সে আমার। আমি আমার নিজেকে সম্মান করব একজন মানুষ হিসেবে, এই কথা অনেকেই বলে গেছেন। আমি সম্মান করব সমানভাবে আমার ভাইকে, আমার পিতাকে, আমার স্বামীকে, আমার সমাজের অন্যদেরকে। এটা হচ্ছে আজকের দিনে আমার কথা। আর একটু ইতিহাস যদি বলতে চাই, অনেক বছর আগে থেকে, কিন্তু প্রায় 50 বছর হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা। সে জাতিসংঘের ঘোষণা দেওয়া হয়েছিল, প্রতি বছরই হচ্ছে। তারও অনেক আগে এখানে একজন বক্তা বলেছেন যে নারীরা আজকে যেখানে দাঁড়িয়ে আছে, গানের মধ্যে, ভাষ্যের মধ্যে বলেছেন
তার পিছনে কিন্তু আমাদের পুরুষ মহাপুরুষদের অবদান ছাড়া আমরা এখানে দাঁড়াতেই পারতাম না। নমস্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন বা করান। রাজা রামমোহন রায়, যাকে ছাড়া নারীর ক্ষমতায়ন, নারীর অস্তিত্বের বিকাশ সম্ভবই হতো না, সেই সতীদাহ প্রথা রোধ করা। তাই সমাজের অর্ধেক পুরুষ অর্ধেক নারী হিসাবে আমরা নারীরা যেমন আত্মসম্মান বোধে জাগরিত হবে, নিজের অস্তিত্বের জন্য লড়াই করবে, এবং তেমনি আমরা কিন্তু পাশে আমাদের পুরুষ সাথীদের চাই। তাই নারী আন্তর্জাতিক নারী দিবসে আমি সমাজের সকল অংশেরই জাগরণ চাই, সকল অংশেরই সহযোগিতা এবং একসঙ্গে কাজ করা চাই। কারণ একটা অংশ যদি আমরা পিছিয়ে থাকি, অন্য অংশ কখনো আলোকিত হতে পারে না। এটা হচ্ছে আমার জীবনের শিক্ষা থেকে আমি বলছি। এখানে যেসব আলোকিত নারীরা কথা বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের জীবনেও প্রচুর সংগ্রামের মধ্য দিয়ে ওনারা এসেছে। যদি ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রাম, যেগুলো আমাদেরকে পীড়া দেয়, আহত করে, আমরা কিন্তু সেটাও সহ্য করে এগিয়ে গেছি। অসম্মানকে সহ্য করে সম্মানের পথে নিজেদেরকে এগিয়ে নিতে পেরেছি। সমাজের সার্বিক উন্নয়নের জন্য সকল অংশের মানুষের এগিয়ে আসতে হবে। 1995 সালের সেপ্টেম্বর মাসে 4th বিশ্ব নারী সম্মেলন হয় বেজিংয়ে। সেখানে আমি প্রথম নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি শেষে বাদ হয়ে গেছি, কারণ তখন আমার বয়স কম ছিল। অনেক বছর আগের, 30 বছর আগের কথা। ত্রিপুরা রাজ্য থেকে গেছিলেন একজন প্রবীণ শিক্ষিত নারী, উনি এখন নেই। সেই সম্মেলনে 12টি বিষয়ের কথাকে খুব জোর অ্যাক্সেলারেট করতে বলা হয়েছে, খুব জোর দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রথম যে পয়েন্ট ছিল সেটা ছিল দারিদ্র এবং নারী। আমাদের সমাজে নারীরা বৈষম্যের শিকার হয়, কিন্তু সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয় একটা দরিদ্র পরিবারের নারী। মধ্যবিত্ত পরিবারের নারী কিছুটা অধিকার পায়, উচ্চবিত্ত পরিবারের নারীরা অন্তত অর্থনৈতিকভাবে অনেকটা সুবিধা পায়, কিন্তু সবচাইতে বেশি নিপীড়িত, সবচাইতে দুস্থ হচ্ছে দরিদ্রতম পরিবারের ওই নারী, পৃথিবীর দরিদ্রতম মানুষ। তাই ওই 12টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট ছিল দারিদ্র মোচন, দারিদ্র এবং নারী। তারপরে পরপর শিক্ষার উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। আরেকটা কথা এখানে উঠে নাই, সেটা হচ্ছে আজকের দিনে যেটা বার্নিং পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। এতেও কিন্তু নারীরা প্রচন্ডভাবে প্রভাব এফেক্টেড হয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের গতবারের বন্যা। যে পরিমাণ বৃষ্টিতে, যে ডিভাস্টেটিং ফ্লাড ত্রিপুরা হয়েছিল, এই বৃষ্টিতে কিন্তু হয় না, কখনো বন্যা হওয়ার কথা ছিল না। আমার ছোটবেলায় এমন বৃষ্টি আমরা দেখেছি, 2 হাত দূরে হাত বাড়ালে কিছু দেখা যাচ্ছে না, এত ভারী বৃষ্টি হতো ত্রিপুরায়। চেরাপুঞ্জি পরে ত্রিপুরার এই অংশটা ছিল, উত্তর পূর্ব ভারতে এই অংশটা ছিল সবচেয়ে বৃষ্টি প্রবল এলাকা। আর গত কয়েক বছর ধরে ত্রিপুরাতে খরা চলছে, অথচ বন্যা হয়েছে। কারণ কি? মাল্টিপল কজেস আর দেয়ার। সবচেয়ে বড় কারণ পরিবেশ ধ্বংস। বলতে গেলে সেটা আরেক বিশাল বড় বক্তৃতা। তবুও আমি বলছি, ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু আমাদের নারীদেরকে সচেতন হতে হবে। কারণ এই ডিভাস্টেটিং ফ্লাডে, এই বন্যায় যখন পরিবারগুলো গার্ধাঙ্গে, একটা রিয়াং পরিবার, রিয়াং কি মব হবে, পুরো ওরা গিয়ে ওই সিলিংয়ে উঠেছে, আপনারা জানেন, সবাই জানেন ত্রিপুরা রাজ্যে। তারপরে বাড়িটা ভেঙে পড়লো,
শরীর সমানে পুরা পরিবারে। পাশেই গ্রামেই, কিন্তু লাগান গ্রামেই আমার বাবার বাড়ি। আমার ভাইরাও ধরে গেছে, কাউকে বাঁচানো যায়নি, বডি পর্যন্ত পাওয়া যায়। এ হচ্ছে বন্যার অবস্থা। কিন্তু যে পরিমাণ বৃষ্টিতে বন্যা হয়েছিল, সে বন্যা হওয়ার কথাই না। কারণ নদী গর্ভগুলো ভরাট হয়ে গেছে, জল ধরা জায়গা নেই, পাহাড় কেটে বন ধ্বংস করে সমস্ত মাটি গিয়ে জমছে সাগরে। সাগরের নিচে আজকে দ্বারকা কোথায়? কৃষ্ণ দ্বারকা রাজা ছিলেন, সে দ্বারকা নামে যে জায়গাটা কোথায়? সাগরের তলায় কিন্তু আছে। তাই আমি বলছি ওই 12টা পয়েন্টের মধ্যে 11 নম্বর পয়েন্ট ছিল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য উইমেন। আজকে অন্যরা এটা বলেন নাই বলে আমি এটা বললাম। আর এটা নিয়ে বলতে গেলে এই 70 বছর বয়সে 7 দিন বলতে পারবো। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। উপযুক্ত ক্ষেত্রে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জ্ঞাপন করা। আমার স্বরচিত পাঠের আগে একটি সর্বমান্য লিপি জানিয়ে রাখছি। মমত্বের সাংবিধানিক সংজ্ঞা হয় না। কঠিন থেকে কঠিন হৃদয়ের পাপ যদি গলে যায়, তবেই সার্থক মমতাময়ীর মমতার উত্তাপ। মনে রাখতে হবে, চাবুক দিয়ে জানোয়ার তৈরি হয়, মানুষ কখনো নয়। আমরা যেন মনে রাখি, জয় নারী দিবসের জয়। তবে নারী দিবসের জয় শুধুমাত্র নারীতে নিবদ্ধ নয়। শুরু করছি আমার স্বরচিত। আলোর ছটায় নারী। নারী জন্ম নেয় পৃথিবীতে এক কষ্টের ছায়া হয়ে। শুরুর দিন থেকেই বয়ে চলে দুর্ভাগ্যের ভার। হাসি খুশিতে নয়, তার চোখে থাকে এক রাত্রির অন্ধকার। মায়ের গর্ভ থেকেই শুনতে থাকে জীবন যুদ্ধের কষ্টের গুঞ্জন। কিন্তু কষ্ট তো থামে না, জীবন চলতে থাকে এক রাশ ভারী বোঝা নিয়ে। প্রথমে স্নেহের সাগরে ভাসে, পরে সেই স্নেহই শৃঙ্খল হয়ে যায়। স্বামী, সন্তান, পরিবারের জন্য সে নীরব থাকে। তার সুখ দুঃখ সবটাই মুছে যায়, শুধু কর্তব্যের চোখ চেয়ে থাকে। স্বামীকে চিরকাল সঙ্গী করে তার স্বপ্নগুলো ভেঙে দেয়। সন্তানকে ভালো রাখার জন্য নিজেকে ভুলে যায়। কিন্তু এই ত্যাগের মাঝেও কোথাও তার কোনো প্রতিফলন নেই। সে শুধু দায়িত্ব হয়েই থাকে। নারী হয়ে থাকে নির্বিকার, কখনো স্বপ্নের খোঁজে, কখনো নিঃশব্দে হেঁটে যায়। সমাজের চোখে তার ত্যাগ অমূল্য, অথচ তাকে দেখা হয় না। নারী, তোমার জীবন কি শুধুই কর্তব্যের শৃঙ্খলা? তোমার কষ্ট, তোমার আবেগ সবই তো হারিয়ে যায়। এক নিঃশেষে তুমি হয়ে যাও একা। তবু তুমি থামো না। রক্তের শিরায় বয়ে যাওয়া সাহস নিয়ে একদিন এই তোমার নীরব সংগ্রাম পায় প্রতিফলন। তোমার এই ইতিহাস একদিন স্বীকৃতি পাবে। তোমার অধিকার, তোমার মর্যাদা একদিন পৃথিবী জানবে। তবুও তুমি চুপ করে পার হয়ে যাও। বিশ্বের বুকে লেখা তোমার গল্প কিন্তু কারো চোখে পড়ে না। তুমি সব কিছু দেবার পর নিঃস্ব, নিঃসঙ্গ, তবুও তুমি অবিরাম চলো তোমার অদৃশ্য শক্তি নিয়ে। জন্মের প্রথম শ্বাস নিঃশব্দে কাঁপে একটি ছোট্ট হৃদয়, ভয়ে, কষ্টে আর চাপে। পৃথিবীর আলোয় তার প্রথম পা। দুঃখের মাঝে তবু জন্ম নেয় তার আশা। শুধু শরীর নয়, আত্মাও বয়ে নেয় এক গূঢ় ব্যথা। অচেনা দুর্বোধ্য এক যন্ত্রণার ভেতর দিয়ে সে চলে। যতই আঘাত আসুক, প্রতিটি মুহূর্তে তার আত্মা খুঁজে পায় এক অদৃশ্য শক্তির কথা। সমাজের চোখে তাকে শুধু নারী বলা হয়, মুখে হাসি, কিন্তু অন্তরে কত বিষণ্ণতা থাকে। তাই নারী মহীয়সী প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তায় নারী। সে বোঝে কষ্ট তার পথের সহযোগী। কিন্তু আধ্যাত্মিকতার গভীরে এক নীরব চিত্র, যেখানে কষ্ট শুধুই এক শিক্ষা, মানবতার সত্যের দিকে তাকে এগিয়ে নিয়ে যায়।
প্রতিটি ব্যথায়, প্রতিটি অসীম দুঃখে সে পায় তার অন্তরের মুক্তির পরিচয়। নারী, তুমি তো মহাকাশের অমৃত, তোমার কষ্ট কখনো শেষ হয় না, কিন্তু তা তোমাকে শক্তিশালী করে তোলে। তোমার প্রতিটি যন্ত্রণায় তোমার আত্মা খুঁজে পায় এক অপরিসীম শান্তির অন্তর্নির্মিত রহস্য। তোমার কষ্ট আর তোমার সংগ্রাম একটাই সত্যের দিকে পথ চলা। তুমি নারী, তুমি আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি। যতই কষ্ট আসুক তুমি কখনো হারো না। শক্তির এই রূপে তুমি জেগে ওঠো, দুর্গা, মহাশক্তি, কালী, কালো। সমাজের সব বাধা ভাঙো আর আর ভেঙে বেরিয়ে আসো তুমি সেই চিরকালীন আধ্যাত্মিক আলো। তোমার কষ্ট আর তোমার দুটি একসাথে চিরন্তন শিখা গেল। নমস্কার। নারীরা পুরোপুরি বিধ্বস্ত হয়েও নিজেকে খুব পরিপাটিভাবে উপস্থাপন করতে পারে। সৃষ্টিকর্তা তাদের এক দৈবিক শক্তি দিয়েছেন, যে শক্তির জেরে মনের মধ্যে ভূমিকম্প চেপেও তারা হাসতে পারে। আর বোকা মানুষ ভাবে নারীদের মন নেই, তাদের মনে দুঃখ নেই, নারীরা সব ভুলে যায়। কিন্তু একমাত্র নারীরাই জানে জীবনের কতটা নিষ্ঠুরতা ছাপিয়ে তাদের এই পৃথিবীতে টিকে থাকতে হয়। আর আজকের এই সন্ধ্যায় সৃষ্টির পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাই সার্থক শুভেচ্ছা। আমাদের আজকের সমবেত নিবেদন, আমি নারী, আমি মহিষী। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে, সকল মেঘের অন্ধকারে সবারে ডুবিয়ে দেয় দাঁড়ে। ছুরি, কাঁচি, সারাশি যা জোটে, তারপর সেই হাত, জড়ি, মাথা ভেসে চলে যমুনার জলে আমাদের মহান ভারতে। তবুও বেঁচে আছি। ফুটপাতে টায়ার জ্বালিয়ে যে ভাত ফোটায়, যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চিতে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কৃত দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বার মাতালের অনঙ্গ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আইশ্যাডো, ফেশিয়াল, আমি পাস্টিক, আমি হার কাটানি, নিভৃত জ্যোৎস্না, নির্জনতম অশ্রু। আমি বৌঠান, মীরা, বনলতা সেন, পুরুষ আমার প্রেমী ও চিরশত্রু, তবুও তাদের সবচেয়ে ভালোবাসা। পদপল্লবে ওরা চুমু খায়, তবু আমরা ওদের বউ, মেয়ে, সেবা দাসী। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো সান বাঁচেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন, রাশির, রাহুর, কেতুর দিশা খোঁজা হয়েছে। না না, আমার জন্য না, তার স্বামীর জন্য, তার ভাইয়ের জন্য, তার পিতার জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে এই একবিংশ শতাব্দীর সীমানায় দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে, বাসে ফিরে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র। প্রতিবাদ করলে ফিরে উপদেশ, নির্দিষ্ট কামরা কিংবা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভেতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করি, তোমার বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে তোমার মেয়ের দেহে? একটু রাত করে বাড়ি ফেরা, তোমার মেয়েকে কেউ কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে?
তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে তার প্রোফাইলে পর্ণ ছবি টানিয়ে দিয়েছে তার দেয়ালে দেয়ালে। পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এইসব প্রশ্ন নিয়ে, আর দেখি ধুলো ওড়ে শুধু, বালি ওড়ে নিরুচ্চার শূন্যের ভিতর। আনন্দ ঘিরে নীলা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আছো। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও এই অমল হাওয়ায়। এই আকাশ তোমার, এই আকাশে সব নক্ষত্র তোমার, এই নদী অরণ্য কাশফুল তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘরাশি জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে পেরোতে না হয় কোনো দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহা থেকে রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্য ক্ষেত্র তোমার, এই আলপথ তোমার, এই দিগন্ত অব্দি যত দূর দেখো তুমি, সব সব তোমার। যদি তুমি নারী হও তবে তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। যদি তুমি মানুষ হও দুহাতে শেকল ছেড়ে একবার দাঁড়াও। দুহাতে শেকল ছেড়ো, এই হাত তোমার, দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার, দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার, তুমি হা হা করে হাসো, এই ঠোঁট, এই চোখ, এই কৃপা তোমার, তুমি অত্যন্ত তোমার, তুমি আমূল তোমার। আমি প্রণাম জানাই সেই আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে।